এবার হিয়ারিং হয়রানিতে মৃত্যু। জয়নগরের বৃদ্ধর মৃত্যুতে অভিযোগ, নাম বাদে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে থাকাকালীনই এসআইআর শুনানির নোটিশ আসে। অক্সিজেন সিলিন্ডার নিয়েই শুনানিতে যান বৃদ্ধ, আর যাতায়াতের ধকলে হাসপাতালে ফিরেই মৃত্যু হয়। ওনার হচ্ছে একটু আতঙ্কিত ছিল, আমাদেরকে বারবার ডেকে বলতো যে কি হবে, আমার নাম নেই, তোদের কি হবে বা আমার কি হবে, আমাদের নাম নেই, নাম কেটে গিয়েছে, কিভাবে কারা কেটে দিয়েছে, এই সমস্ত জিনিস সবসময় নিয়ে আমাদের সাথে কথা বলতো। আমরা বলতে এখন হেয়ারিং হবে, এবার এই করতে করতে আপনি অসুস্থ হয়ে গেল, হাসপাতালে নিয়ে গেছি। এবার হেয়ারিংয়ের ডেট পড়ে আছে, ওখানে নিয়ে গিয়েছি। অক্সিজেনের অবস্থা, এখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই অবস্থায় আমরা নিয়ে গেছি ভিডিও মানে হেয়ারিংয়ে। নিয়ে এসে বাড়ি থেকে এসেছি, একটা দিন ছিল, তারপরের দিন সকালবেলা ওই নিয়ে হাসপাতালে নিয়ে গেছি। নিয়ে যেতে যেতে উনি মারা গেছে। ওনার 2002 সালের লিস্টে নাম নেই, সেই জন্য সবসময়ের জন্যে তিনি চিন্তা করত। সেইভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে। তারপর ওনাকে চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে অক্সিজেন অবস্থায় আবার জয়নগর 2 নম্বর ব্লকে হিয়ারিংয়ে নিয়ে যাওয়া হয়। তারপর বাড়িতে আনা হয়। তারপর থেকে আরও বেশি উনি চিন্তিত হয়ে পড়ে। তারপর আবার চিত্তরঞ্জনে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে উনি পরলোক গমন করেন। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, সংখ্যাটা দিন দিনই বাড়ছে। তৃণমূল বলছে অমানবিক কমিশন, আর এরই মধ্যে শুভেন্দু অধিকারীর নয়া ব্যাখ্যা, জানিয়ে হাওয়া গরম। রাজনৈতিক হ্যাংলার দল এবার করছে এসআইআর। এত মানুষের মৃত্যু, এখনো পর্যন্ত 58 থেকে 60 জন মানুষ মারা গেছে। প্রথমে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, তারপর এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এই সংখ্যাটা দিন দিন বাড়ছে বলেই দাবি। এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, সুর চড়াচ্ছে তৃণমূল। তাদের দাবি, এত মৃত্যুর পরেও কমিশন অমানবিক। এই প্রেক্ষাপটে নতুন ব্যাখ্যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা এসআইআর প্রসেসের মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না এরকম তো হতে পারে না। জন্ম মৃত্যু তো একটা সার্কেল, প্রতিদিনই ঘটে, প্রতি ঘন্টাতেই ঘটে। অর্থাৎ সব জায়গায় রাজনীতি খোঁজার কোনো দরকার নেই। শুভেন্দুর এই ব্যাখ্যার পর পাল্টা সুর ছড়িয়েছে তৃণমূল। এরা মানুষ না বিজেপি? মানুষ হলে তো এই ধরনের মন্তব্য করা যায় না। 85 বছরের কাছাকাছি বয়স, তাকে কেন হাজিরা দিয়ে প্রমাণ করতে হবে তিনি রোহিঙ্গা মুসলমান নন, তিনি ভারতীয় নাগরিক? সেখানে গিয়ে তার মৃত্যু হচ্ছে, আর এই লিডার অফ অপোজিশন এরা বলছে এটা ন্যাচারাল, এ তো হতেই পারে। আগামী দিন বাংলায় হিন্দু পরিবারে কোনো সন্তান জন্মালে মা বাবা তার নাম শুভেন্দু রাখবে না। কয়েক মাস পরেই বিধানসভা ভোট, তার আগে এসআইআর নিয়ে এই রাজ্যে হাওয়া গরম। প্রথম থেকেই এই এসআইআর নিয়ে তরজা। ফর্ম জমার সময়ে অনেকে আতঙ্কে মারা যান বলে অভিযোগ। এবার শুনানির সময়েও বারবার আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে। এই নিয়ে তরজাও তুঙ্গে। এরই মাঝে মৃত্যু নিয়ে শুভেন্দুর নয়া ব্যাখ্যা, যা ঘিরে নতুন করে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। শুনানি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায়। উত্তর 24 পরগনার ঘোলায় বৃদ্ধাকে এসআইআর শুনানি নোটিশ পেয়ে উদ্বেগ অশীতিপর অলকা বিশ্বাসের। হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যান ঘোলার এই বৃদ্ধা। কলকাতা মেডিকেলে চিকিৎসাধীন বৃদ্ধা। হেয়ারিং এর নোটিশ আসছে, নোটিশ আসার পরেই উনি মানে আতঙ্কে ছিল। উনি বলছিল বারবার যে আমার 2000 আগের কোনো ডকুমেন্টস আছে কি, খোঁজাখুঁজি করতে করতে মেয়ে আর উনি আলোচনা করতে উনি জায়গায় ওখানে হার্ট অ্যাটাক করেছে। হ্যাঁ, উনি আলোচনা করতেই উনি জায়গায় পড়ে গেছে। তারপর ওনাকে নিয়ে এই যে হসপিটালে গেছে। হসপিটালে যাওয়ার পর তো ওখানে ভর্তি নিয়েছে। এখন উনি আশঙ্কাজনক আছে ওখানে। এই এসআইআর এর জন্য আমরা খুব আতঙ্কে আছি এখন। দিকে দিকে চরম হয়রানির অভিযোগ সামনে আসছে। এসআইআর হিয়ারিং এ চরম হয়রানি, শুনানিতে গিয়ে মাথা ফাটল এক বৃদ্ধের। তারকেশ্বরের বিডিও অফিসের ঘটনা, যেখানে টোটো থেকে নামতে গিয়ে পড়ে আহত হন তিনি। মাথা ফাটল 72 বছরের ভরতচন্দ্র সামন্ত। হয়রানির অভিযোগে কমিশনের বিরুদ্ধে সরব পরিবার।
বিজি অফিসে যাচ্ছিলাম, চাউলপুরি মোড়ে এসে বলছে আমি আর যেতে পারবো না, টোটো করো। আমি যে এইটুকু থেকে যাবে, বলছে হ্যাঁ। ওইখানে টোটো থেকে নেমে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে আমি অবাক, তারপর উঠে পড়ে গেল। বলেছিলেন আপনার যে বয়স হয়েছে? হ্যাঁ, ওর জানেন তো, আমাকে কালকে রাত্রে ফোন করে বলেছে 12টার মধ্যে চলে যাবেন, আমাদের কেউ শোনে না। 85 প্লাসের যে নির্দেশ আছে সেইটা মেনে আমাদের হোম হিয়ারিং শুরু হয়ে গেছে। ওনার যে বয়সটা উনি বলেছেন 72 প্লাস। এবার বিএলওদের মাধ্যমে আমরা খবর দিয়েছি, যারা বলছেন তাদের বাড়িতে গিয়ে আমরা সেই হোম হিয়ারিং করাচ্ছি। যারা অসুস্থ তাদের কি বাড়ি বাড়ি যাওয়া হবে, মানে বিএলওরা যদি আপনাদের ইনফরমেশন জিও নির্দেশ আছে সেই অনুযায়ী বিএলওরা খবর দিচ্ছেন, বা যারা এনপারেটার ইলেক্টার খবর দিচ্ছেন, আমরা বাড়ি গিয়ে অলরেডি। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের দফতরে বাহিনী বৈঠকে সিইও, রাজ্য পুলিশের নোডাল অফিসার সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই বৈঠকে মূলত কোন কোন দিক উঠে আসবে? দেখো, কালকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ অতীতে রাজ্যে বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক কত সংখ্যক বাহিনী মোতায়েন ছিল তার নিরিখেই আগামী বিধানসভা অর্থাৎ এবারের বিধানসভা ভোটে কত সংখ্যক বাহিনীকে, বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তা নিয়ে কার্যত সিদ্ধান্ত কিছুটা আগামীকালই হয়ে যাবে। কারণ আগামীকাল দুপুর 12টা থেকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে রাজ্যে বিধানসভা ভোটকে সামনে রেখে কত সংখ্যক বাহিনী মোতায়েন হবে তা নিয়ে পর্যালোচনা করা হবে। যে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা থাকবেন, রাজ্যে পুলিশের নোডাল অফিসার থাকবেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক থাকবেন এবং তার সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরাও থাকবেন। মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কত সংখ্যক বাহিনী দেওয়া যেতে পারে এবং সেই বাহিনীর উপর নির্ভর করে এ রাজ্যে বিধানসভা ভোট কত দফায় হবে সেটাও কালকে কার্যত আলোচনা হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। তার কারণ বাহিনী কতটা পাওয়া যাবে এবং কিভাবে পাওয়া যাবে তার উপর নির্ভর করে ঠিক হবে এ রাজ্যে বিধানসভা ভোট কত পর্যায়ে হবে, অর্থাৎ কত দফায় হবে। রাজ্যে যে শেষ লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন যেখানে 8 থেকে 9 দফা পর্যন্ত দফায় ভোট হয়েছে, অবশ্যই সেটা বাহিনীর ওপর নির্ভর করে। তাই এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কতটা বাহিনী দিতে পারবে এ রাজ্যে বিধানসভা ভোটে তার উপর নির্ভর করেই কত দফায় ভোট হবে সেটা চূড়ান্ত করা হবে বলেই মনে করা হচ্ছে এবং সেই কারণেই কালকের এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুপুর 12টা থেকে এই বৈঠক হবে বলে কমিশন সূত্রে খবর। যে বৈঠকে রাজ্য পুলিশের তরফেও কতটা বাহিনী দেওয়া যাবে সেই রিপোর্টও তুলে ধরবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার। ফলত কাল দুপুর 12টার বৈঠকে কত বাহিনী মোতায়েন এবং কত দফায় ভোট তার কার্যত একটা রূপরেখা তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। একেবারে ধন্যবাদ সোমরাজ। ভাঙড়ে ফের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ, আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলা, আরাবুলের পেট্রোল পাম্পে চড়াও, অভিযোগের আঙুল শওকত মোল্লার গোষ্ঠীর দিকে, তারা মানতে নারাজ। কখনো গাড়িতে হামলা, কখনো পেট্রোল পাম্পে চড়াও, ফের গরম ভাঙড়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, এখানে তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা আর দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী শনিবার রাতে জেলা সভাপতির কাছে যান ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অদূত মোল্লা। সঙ্গে ছিলেন তাঁর অনুগামীরা। ভাঙড়ের অবজারভার শওকতের কাছে না গিয়ে তিনি কেন জেলা সভাপতির কাছে যাবেন? অভিযোগ, এ নিয়ে চটে যান শওকত। তিনি ফোন করে অদূতকে নাকি শাসানি দেন। তাঁর বাড়ির সামনে গিয়ে হম্বিতম্বি করেন শওকত অনুগামীরা। এরপর রাত পেরিয়ে সকাল, রবিবার সকালে কাঁঠালিয়ায় অদূতের বাড়ি যান আরাবুল ইসলামের ছেলে হাকিমুল এবং তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। অভিযোগ, তখন হাকিমুলের গাড়িতে হামলা চালানো হয়। অভিযোগের আঙুল শওকত অনুগামীদের দিকে। হাকিমুলরা ফেরেন আরাবুলের পেট্রোল পাম্পে, সেখানে আরেক প্রস্থ মারধর। আহত হন আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। শুভাশিস চক্রবর্তীর বাড়িতে কালকে গিয়েছে আমাদের জেলার প্রেসিডেন্ট। শওকত মোল্লা বলল, কেন গিয়েছিস তুই বল? আমার ওপরে কেউ যেতে পারবে না, আমি যেটা করব সেটা, আমি এখানকার শাহিনশাহ, আমি এখানকার বাদশাহ, আমি যা করব তাই, শুভাশিস চক্রবর্তী কেউ নয়। শওকত মোল্লা ফোন করে কিছু ছেলেপিলের পাঠিয়ে অদূতের বাড়িতে হামলা করা। ইতিমধ্যে হাকিমুল যথারীতি সকালে যায়, হাকিমুলের উপরে অ্যাটাক করে। উপর নেতৃত্বকে আমরা ইতিমধ্যে সবাইকে জানিয়েছি।
ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে জিতবে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দলের কর্মীরা সব ঠিক আছে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। আপনার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, সেটা নিয়ে কি বলবেন দাদা? মিথ্যা কথা বলে অনেকদিন। রবিবার দুপক্ষই উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করে। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। নন্দীগ্রামের সমবায় ভোটের রেজাল্টের পরে উত্তেজনা। নন্দীগ্রামে গাংরা সমবায়ে ভোটে জয়ী বিজেপি। তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীকে মারধর করা হয়, পুকুরে ফেলে দেওয়া হয়, এমনটাই অভিযোগ সামনে আসে। তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতভাবে আমার উপরে হামলা করে। ওদের উদ্দেশ্য যে অত্যন্ত খারাপ ছিল তার প্রমাণ হচ্ছে আমার লেফট সাইডে দুটো ঘুষি মেরে হচ্ছে কিক করে এবং আমাকে শারীরিকভাবে হেনস্থা করে। আর চল ঘুষি হচ্ছে কিট তো চলতেই থাকে। যারা মেরেছিল তাদেরকে আপনি চিনতে পেরেছেন? আমি সবাইকে চিনতে পেরেছি আর তাদের নামে উপযুক্তভাবে প্রশাসনে আমি দ্বারস্থ হচ্ছি। এগুলো পুরো মিথ্যা কথা। যেহেতু বিজেপি এখানে জিতেছে 9-0 ভোটে, বাপ্পাদিত্য গর্গ ওই ইচ্ছা করে আমাদের গন্ডগোল করবে রাজনীতি করার উদ্দেশ্যে শতপ্রণোদিত ভাবে নিজে মোটরসাইকেল ছেড়ে দিয়ে চলে গেছে। পুলিশকে দিয়ে এমন ভাবে মারলো, একটা ছেলে দেখুন তার হাত ভেঙেছে, তার কি অবস্থা হয়েছে দেখুন। লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের ঘরে বন্দি রাখার নিদান। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার বক্তব্য পোস্ট অভিষেকের। এক্স হ্যান্ডেলে ঠিক কি পোস্ট করা হয়েছে শুনবো। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। নেতার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর তোপ, কমিশনকে হাইজ্যাক করে এসআইআর এ ভোটারের নাম বাদ দিয়েছে। এসআইআর যখন কাজে এলো না তখন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে আরো নাম বাদ দিচ্ছে। এখন স্বামীদের বলছে স্ত্রীদের ঘরে বেঁধে রাখতে, যাতে মহিলারা ভোট দিতে যেতে না পারে। যারা এই মানসিকতা রাখেন, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবাংলাতেও নারী বিরোধী, মহিলা বিরোধী, মহিলাদের কিছু ভালো হোক সেটা তারা চান না। এত বিরোধী এরা। আমরা দেখেছি তারা মহিলাদের উপরে অত্যাচার, এবং বিগত দিনগুলোতেও আমরা আপনাদেরকে ডেকে বলেছিলাম যে বেটি পড়াও বেটি বাঁচাওর মধ্যে দিয়ে বেটি বালাৎকারীদের বাঁচানো হচ্ছিল। বেটি বাঁচানো হচ্ছে না, বেটির বালাৎকারীও বাঁচানা। ইউপিতে আছেন, রাজস্থানে আছেন, আর মধ্যপ্রদেশে আছেন, যেখানে বিজেপি সরকার রয়েছে, তারা কিন্তু ঈর্ষান্বিত যে বাংলায় কত সুন্দর মহিলাদের পক্ষে কাজ হয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের উপর অত্যাচার হয়, মহিলাদের বঞ্চিত করা হয়। সদ্য বিহারেতেও প্রকল্পের নামে প্রতারণা করা হয়েছে, ভোট নিয়ে তারপর প্রকল্পের সুবিধা পাচ্ছে না। দিল্লিতে মৌসুম বদল। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন মৌসুম বেনজির নূর। এই ঘর ওয়াপসিকে সাফল্য বলে দেখানোর চেষ্টা করছে কংগ্রেস হাইকমান্ড। কিন্তু মৌসুমের জেলা খাস মালদাতেই কংগ্রেসের একাংশের অন্য সুর। মৌসুম বেনজির নূর তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে। শনিবার আনুষ্ঠানিকভাবে ফেরেন নিজের পুরনো দলে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আন্তরিকতাভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম, তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। মৌসুম বেনজির নূর রাজনীতির হাতেখড়ি কংগ্রেসে। 19-এর লোকসভা ভোটের আগে হাত ছাড়েন, যোগ দেন তৃণমূলে। মালদা উত্তর লোকসভা আসনে ঘাসফুল প্রতীকে ভোটেও দাঁড়ান, কিন্তু জিততে পারেননি। বিজেপির খগেন মুর্মুর কাছে হেরে যান। পরের বছর তৃণমূলের রাজ্যসভার সাংসদ হন মৌসুম। এবার সামনে
বিধানসভা ভোট। তার আগে দল বদল। তৃণমূল ছেড়ে নিজের পুরনো দল কংগ্রেসে ফিরলেন মৌসম। তৃণমূল ছেড়ে মৌসমের কংগ্রেসে ফেরাকে সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে কংগ্রেস হাইকম্যান্ড। उनका घर वापसी हुआ है। कांग्रेस जिंदा है पश्चिम बंगाल में। पश्चिम बंगाल की जनता चाहती है कि कांग्रेस और मजबूत हो और हम लोगों की जो आशा है उसको हम पूरा करने के लिए हमेशा लड़ते रहेंगे। মৌসুমের ঘর ওয়াপসিকে সাফল্য বলে দেখানোর চেষ্টা করছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, কিন্তু মৌসুমের জেলা খাস মালদায় কংগ্রেস নেতাদের একাংশের গলায় অন্য সুর। উনি এসে যে 542টা হয়ে যাবে আমার মনে হয় না, কারণ যে সুখের পায়রা হয়, যেখানে সুখ পায় সেখানেই থাকে। দুঃখের সময় যদি না থাকে তাকে আমি মনে করি না যে ও কংগ্রেসের একজন সৈনিক। আমি মনে করি উনি কংগ্রেসের আসল লোক নয়। উনি যেদিকে সুবিধাবাদী সেখানেই গিয়েছিলেন, আবার সুবিধা আসতে চলেছে বলে উনি চলে এলেন। আমরা বিশ্বাস করি তার যোগদানের মাধ্যমে কংগ্রেস দল আর শক্তিশালী হবে এবং সংগঠন নতুন উদ্দীপনা পাবে। তবে বক্তব্য প্রদানকালে অনিচ্ছাকৃত কিছু শব্দ চয়নে ভুল হয়ে গেছে, যা আমার আসল উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারিনি। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়ার গ্রামে পুকুরের পাশে তৈরি হবে কারখানা। ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি হবে ইট, আর সেই কাজ শুরুও হয়ে গেছে। স্থানীয়দের আশঙ্কা এতে জলে দূষণ ছড়াবে, তাই পুকুর বাঁচাতে পথে নেমেছেন তারা। গ্রামের ঐতিহ্যবাহী ঠাকুর পুকুর নষ্ট হতে দিচ্ছি না, দেবো না। বাঁকুড়া 2 নম্বর ব্লকের বেলবনি, এখানেই রয়েছে পুরনো একটি পুকুর, নাম ঠাকুর পুকুর। এই পুকুর বাঁচাতেই পথে নেমেছেন স্থানীয়রা। বেলবনিতে রয়েছে পরিশ্রুত জলের ব্যবস্থা, রয়েছে একাধিক কল। স্থানীয়দের অনেকেই সে জল খান না, তাদের ভরসা ঠাকুর পুকুরের জল। বাসিন্দাদের দাবি পুকুরের জলে নাকি মিশে রয়েছে দেবতার মাহাত্ম্য, এমনকি রোগ প্রতিরোধের নানা উপাদান। এমন একটি পুকুরের পাশে তৈরি হবে কারখানা, ফ্লাই অ্যাশ দিয়ে ইট তৈরি হবে। অনেকেরই আশঙ্কা এতে পুকুরের জলে দূষণ ছড়াবে, জল খাওয়া যাবে না, তাই পথে নেমেছেন। পুকুরের জল যদি আমরা খাই, আমাদের কোনো রোগ জ্বালা আমরা এটা কোনো মনেই করি, তাই এই রক্ষা করার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর কারখানা আমরা কোনো মতেই হতে দেবো না, তাতে মরতে হয় মরবো, জীবন যাই যাবে। স্থানীয়দের আপত্তিতে কারখানা কর্তৃপক্ষকে কাজ বন্ধ করতে বলেছে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতে বলি যে এটা অবজেকশন হতেও পারে, তখন অবজেকশন না যাওয়ায় যথারীতি পঞ্চায়েত এনওসি দিয়ে দেয় তরফ থেকে। তারপর তো কোনো কিছু অবজেকশন যায় নাই, 2 মাস 3 মাস পড়ে আছে, তারপর এনওসি যথারীতি বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর তারপর যখন আন্দোলন হয়, আমাদের পঞ্চায়েতে আবার ফের অ্যাপ্লিকেশন পড়ে, তারপর যথাযথ প্রধান ব্যবস্থা নেই এবং স্টে অর্ডার করে। কারখানা কর্তৃপক্ষের দাবি তারা পঞ্চায়েত থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছে, আশ্বাস দিয়েছে কোনো রকম দূষণ ছড়াবে না। ফ্যাক্টরিটা আমরা 1 বছর আগে পরিকল্পনা করি এখানে করবো বলে। লোকাল পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়েছি যথারীতি নিয়ম মেনে। পলিউশনের এনওসি আসে আমার কাছে, লোকাল বডি সবাই জানে। ঠাকুর পুকুরের জল যে দূষণ হবে আমি তার পক্ষপাতে আমিও নই। যদি কোনো কারণে আমার ফ্লাই অ্যাশ ব্রিক্স থেকে কোনোদিন 1 ইঞ্চি দূষণ হয়, আমি এখান থেকে ফ্যাক্টরি সরিয়ে পিছনে করে দেবো বা নিয়ে চলে যাব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। অন্যদিকে কোচবিহারের শীতলকুচি, সেখানে গ্রামের নতুন রাস্তা। পথশ্রী প্রকল্পে তৈরি করা হবে পাকা রাস্তা। হুগলিতে আবার অন্য ছবি, শ্রীরামপুরের পুরো এলাকায় পরিত্যক্ত জমিতে তৈরি হয়েছে পার্ক। আমাদের পাড়া আমাদের সমাধানের বরাদ্দ টাকায় তৈরি করা হয়েছে এই পার্কটি। কোচবিহারের শীতলকুচি, এখানকার লালবাজার পঞ্চায়েত এলাকায় তৈরি হচ্ছে পথশ্রীর পাকা রাস্তা। জাদুকুড়া দিঘি থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার এই রাস্তা পাকা করার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 1,66,00,000 টাকা। রবিবার হলো রাস্তার কাজের শিলান্যাস।
এতে ওই এলাকার অনেক সাধারণ মানুষের উপকার হবে এবং আমরা আগামী দিনে আরো যে কয়েকটি আমাদের পথশ্রী রাস্তা বাকি আছে, প্রায় 7-8টি রাস্তা, সেটাও আমরা আস্তে আস্তে করব। হুগলিতে অন্য ছবি, শ্রীরামপুর পুরসভার 3 নম্বর ওয়ার্ড। এখান দিয়ে বয়ে গিয়েছে ডেনিস খাল। খালের পাশেই রয়েছে পুরসভার জায়গা। স্থানীয়দের দাবি, এই জায়গাটি এতদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সম্প্রতি সেখানে পার্ক তৈরির জন্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আবেদন জানানো হয়। বরাদ্দ করা হয় প্রায় 10 লক্ষ টাকা। তা দিয়েই পরিত্যক্ত জমিতে তৈরি হয়েছে পার্ক। এই জায়গাটাতে টোটালটাই বন ছিল, এখানে মানুষজন আসতো না। এইটাকে এত সুন্দরভাবে তুলে ধরলো, কি ছিল আর কি করলো, অবস্মরণীয়। এলাকার মানুষ কোথায় কি কাজ করতে হবে, নিজে এই প্রস্তাবগুলো দিয়ে এই কাজগুলোকে করাচ্ছে, এটা খুব ভালো লাগছে। এটা স্যালুট আমাদের দিদিকে যে এত সুন্দর প্রকল্প এনে এই ধরনের কাজ 10 লাখ টাকার কাছাকাছি এই কাজটা হচ্ছে। কোচবিহার থেকে রাজেশ দাস এবং হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।